তো আজকে আমাদের নিউটনের গতি ও সমীকরণগুলো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, যে ইন্ট্রোডাকশান আছে। তো মাথাতে যত রকম চাপ আছে তোমাদের, সেই চাপগুলোকে একদম সরিয়ে রাখো, কারণ আজকে আমরা একদম বেসিক, একদম প্রাথমিক দিক থেকে সবটাই ডিসকাস করব। তোমরা আগের ক্লাসে যেমন পড়ে আসছিলে একদম সেম, তারপর আমরা আস্তে 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 করে চ্যাপ্টারে ডিপে ঢুকবো আস্তে আস্তে করে, যাতে তোমাদের মধ্যে কোনো প্রেশার না পড়ে সেই জন্য। আর আজকে আমরা বেসিক জাস্ট নিউটনের গতিসূত্রে যে তিনটা যে ফান্ডামেন্টাল সূত্র আছে সেগুলো ডিসকাস করব, এবং ওর পর আর কি থিওরিটিক্যাল প্রবলেম বলো বা ওর পর যত রকম থিওরিটিক্যাল যেসব ফর্মুলাগুলো আছে আর কিগুলো ডিরাইভ করার চেষ্টা করবো পরপর, ঠিক আছে? আচ্ছা, প্রথম তাহলে হেডিং লাগাও, নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র তিনটা হয়, ঠিক তো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আগে ফার্স্ট থেকে শুরু করো। একে তুমি বলতে পারো নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন, ঠিক আছে? নিউটনের গতীয় সূত্র আমরা দেখবো। এটা যে ফার্স্ট ল বোঝায় বলের সংজ্ঞাকে। বল কি, বল না হলে কি হতো, হলে কি হবে, ঠিক আছে? সেকেন্ড ল রিপ্রেজেন্ট করে বলের এক্সপ্রেশন, মানে একটা ফর্মুলা। হ্যাঁ, আমি কিভাবে বল ক্যালকুলেট করতে পারি, বা কত বল দিলে একটা বস্তু সরানো হবে আমি কীভাবে ক্যালকুলেট করবো, সেই ধরনের। আর 3 নম্বর যেটা বলছে বল প্রযুক্ত হলে তার ফলে কি কি হতে পারে, সেই সম্পর্কে ধারণা আছে থার্ড লতে। আচ্ছা, ফার্স্ট ল কী বলছিল? যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যদি না ওর উপর বাইরে থেকে বল ওর উপর না প্রযুক্ত হয়, ঠিক তো? সেটা ছোটো করে লিখে নাও। তাহলে তুমি একদম সিম্পলি বলতে পারো যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। একদম কেউ বাধা দেওয়ার নেই। যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির, ও গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর গতিশীল থাকবে। বুঝলে? তাহলে তোমার মনে প্রশ্ন হতে পারে যে যদি চিরকাল একটা বস্তু যদি গতিশীল থাকে, তাকে যদি না বল দিয়ে আটকাই আমি, সে যদি সারা জীবন চলতে থাকতো, তাহলে একটা মাঠে একটা ফুটবলের উপর তুমি যদি ফুটবলকে কিক করো, মানে ফুটবলকে যদি আঘাত করো, তাহলে ও কিছুটা যাওয়ার পর থেমে যায় কেন একটা সময় এসে? কারণ এখানে তো বলা আছে পরিষ্কার যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, আবার সমবেগে সরলরেখা বরাবর। তাহলে আস্তে 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 করে স্পিড কমে থেমে যায় কেন এখানে? এর কারণ এখানেও একটা এক্সটার্নাল ফোর্স কাজ করে ডিউ টু ফ্রিকশান, ঘর্ষণের জন্য, ঠিক তো? এই যখন যাচ্ছে ওর বাধা, মানে ওর গতিকে তো ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে। আমরা এর পরের চ্যাপ্টারে শিখবো ওটা ঘর্ষণ সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। বিরুদ্ধ একটা বল আছে বলেই কিন্তু ওটা কী হয়, কিছুটা যাওয়ার পর থেমে যায়। বল যদি না থাকতো তাহলে কিন্তু সারা জীবন ফুটবল ওই সমবেগে এবং একই দিকে, ঠিক আছে, সবসময় গতিশীল থাকতো। আচ্ছা, চলো তাহলে সেকেন্ড ল যাও। তাহলে ফার্স্ট ল মনে থাকবে? একদম সহজ, যে স্থির বস্তু এবং গতিশীল বস্তু চিরকাল তাদের নিজের প্রপার্টিতে স্থির থাকবে যতক্ষণ না বাইরে থেকে কোনো বল দ্বারা তার অবস্থার পরিবর্তন করার চেষ্টা না করা হয়, ঠিক আছে? এটাই সেকেন্ড ল কি বলছে, যে একটা বস্তুর উপর যদি কিছু বল প্রযুক্ত হয়, ধরো একটা বস্তু আছে এরকম, একটা মেঝের উপর রাখা আছে, মেঝের উপর রাখা আছে, তুমি এর উপর কিছু পরিমাণ বল দিয়ে ঠেলতিছ ওইদিকে, ধরলাম আমি এফ পরিমাণ বল দিয়ে ঠেলছ, ওর ফলে এর যে ভরবেগের পরিবর্তন, ভরবেগ মানে ভর আর বেগের গুণফল, এই বস্তুর ভর ধরো এম, আর এই বলটা দেওয়ার ফলে ধরো এর মধ্যে ভি বেগ তৈরি হয়েছে, ঠিক আছে? সেকেন্ড ল কী বলছে, যে একটা বস্তুর ওপর প্রযুক্ত বল
সেই বস্তুর ভরবেগ পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এইরকম লিখো তাহলে যে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, এখানেই শেষ নয়, কারণ এই লটা অনেকটা বড় ছিল, ঠিক তো। আরেকটা জিনিস বলা ছিল কি, তুমি যেই দিক বরাবর একে বল দিয়ে ঠেলবে সেই দিক বরাবরই ভরবেগের পরিবর্তন হবে। তুমি সাপোজ একটা উদাহরণ ভাবো, তুমি ক্রিকেট খেলছো, ক্রিকেটে তুমি দেখবে যেই দিকে ব্যাট দিয়ে আঘাত করো সেই দিক বরাবরই বল যায়, ঠিক। তার মানে কি, তুমি যেই দিক বরাবর বল দিচ্ছ, তোমার বলের যে দিক, সেই বলের দিকের সঙ্গে ভরবেগের পরিবর্তনের দিক একই হয়। ঠিক আছে, দেখো তাহলে, এবং বল যেদিকে প্রযুক্ত হয়, ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়, বুঝলে। তার মানে আসলে কি বলছে বলো তো, এখান থেকে অ্যাকচুয়ালি একটা ফর্মুলা পাওয়া যায়, আমরা পরে ডেরাইভ করা শিখবো, যে সেকেন্ড ল থেকে এই প্রুফটা আসে। F সমান ma, এটা একটা খুব ফেমাস ফর্মুলা। বল সমান হয় মাস ইন্টু ত্বরণ, ওই বস্তুর ভর আর ওই বলটা অ্যাপ্লাই করার ফলে ওর মধ্যে কী পরিমাণ ত্বরণ তৈরি হয়েছে সেটা। সেকেন্ড ল কিন্তু এটা নয়, সেকেন্ড লকে ডেরাইভ করলে এটা আসে, ঠিক আছে, এইটা মাথায় রাখবে। আচ্ছা, থার্ড লতে যাও তাহলে, সেটা সব থেকে ফেমাস ছিল, ঠিক তো। মানে ফেমাস বলতে ভুলবার নয়, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, বা প্রতিক্রিয়া বর্তমান, যাই খুশি বলো। এই ব্যাপারটা এত সহজ আমি বলে ফেললাম, কিন্তু ব্যাপারটা এতটা সহজও নয়। কেন বলো তো, এখানে আমার বহু কন্ডিশান আছে, তবেই এই থার্ড ল সেখানে, মানে তুমি বলতে পারো যে সেখানে ক্রিয়ার সঙ্গে প্রতিক্রিয়া আছে। তুমি সাপোজ ধরো দুজন বন্ধুর মারপিট হচ্ছে, এ তাকে এক ঘা মারলো, সে তাকে এক ঘা মারলো, তাহলে এটা কি নিউটনের থার্ড ল অনুসারে হলো? কেন? এখানে তো বলছে প্রত্যেক ক্রিয়ারই, সে ক্রিয়া করছে মানে সে আমাকে মারছে, আমি রেগে গেছি, আমি তাকে প্রতিক্রিয়া দেখিয়েছি। এর কিছু পার্টিকুলার কন্ডিশান আছে আর কি, মানে নিউটন থার্ড ল অ্যাপ্লাই করার জন্য পার্টিকুলার কিছু কন্ডিশান আছে, সেটা আমরা পরপর ডিটেল পড়বো, আস্তে আস্তে করে শিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে যাই, প্রথম গতিসূত্র সম্পর্কে একদম ডিটেল আলোচনা হবে। তাহলে ফার্স্ট আমরা করব প্রথম গতিসূত্রের আলোচনা। এখান থেকে আমরা দুটো বেসিক জিনিস জানতে পারি। একটা হচ্ছে বস্তুর জড়তা ধর্ম সম্পর্কে, যেটাকে বলে জাড্যতা। একটা হচ্ছে ওই বস্তুর জাড্যতা ধর্ম। জাড্যতা হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা নির্ভর করে, মানে ওটা হচ্ছে বস্তুর এমন একটা প্রপার্টি যেটা বোঝায় যে আমার বস্তু এখন স্থির থাকবে না গতিশীল থাকবে। অর্থাৎ জাড্যতা দুরকম হয়, একটা হচ্ছে গতিজাড্য হয়, একটা স্থিতিজাড্য হয়। গতিজাড্য মানে কি, যে ধর্মের জন্য একটা গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকে, বুঝতে পারছো, তাকে বাধা, মানে তাকে যদি থামাতে হয় বাইরে থেকে আমাকে বল দিতে হবে। আর স্থিতিজাড্য মানে কি, সারা জীবন স্থির, তাকে বল না দিলে মানে সে একবারে পিওর অলস ব্যক্তি যাকে বলে, বুঝতে পারছো। তাকে ডেকে 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 যতক্ষণ না তার লিমিটিং ফোর্সের থেকে বেশি না তুমি ফোর্স দিচ্ছ, সে তার স্থান থেকে একটুও সরবে না, এটাই ব্যাপার। তাহলে ফার্স্ট আমরা জাড্যতা শিখবো, ওর পরে শিখবো আমরা বলের সংজ্ঞা, বল কাকে বলে। আমরা ওই
ফার্স্ট লটা পড়ে একটু প্রাথমিক আইডিয়া বলতে পারি যে বলের সংজ্ঞা কী হবে, তাহলে বল নিশ্চয় এমন একটা ভৌত রাশি যেটা অ্যাপ্লাই না হলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল থাকবে, বলতে পারো। আচ্ছা চলো প্রথম তাহলে আগে জাড্যতাটা ডিসকাস করি। জাড্যতা ইংলিশে বলা হয় ইনার্সিয়া, বাংলায় বলা হয় জাড্যতা। তাহলে জাড্যতা কাকে বলে একটু ছোট্ট করে লিখে নাও। বলবে যে মৌলিক ধর্মের জন্য একটা বস্তুর জাড্যতা তার সম্পূর্ণ নিজস্ব প্রপার্টি, বুঝতে পারছো? যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার স্থিতি অবস্থা বা গতিশীল অবস্থা, ঠিক আছে, তার স্থিতি বা গতির অবস্থার বজায় রাখার চেষ্টা করে তাকে কি বলা হয়? ওই বস্তুর জাড্যতা। ব্যাস, সেই ধর্মকে বলতে পারো। হ্যাঁ, কি ব্যাপার, সেই ধর্মকে বস্তুর জাড্যতা বলে। ওই বস্তুর জাড্যতা বা জড়তা, হ্যাঁ, জাড্যতা বলে। ব্যাস, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কি? তাহলে এবার আমি দুভাগে ভাগ করবো একে। একটা হবে গতিজাড্য, তাহলে তার ডেফিনেশন কী আসবে থাকে একদম সেম। বলবে যে জাড্য ধর্মের জন্য বা যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার স্থিতি অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেটা স্থিতিজাড্য হয়ে গেল। গতিটা হবে গতিটা। হ্যাঁ, ব্যাস। এখান থেকে এই ফার্স্ট ল থেকে আর কি এই জাড্যের ধারণা পাওয়া যায় বলে অনেকে এই নিউটন ফার্স্ট লকে আর কি, মানে নিউটনের প্রথম গতিসূত্রকে অনেকে জাড্যের সূত্র বলে, ঠিক আছে, জাড্যের সূত্র। আচ্ছা, তাহলে জড়তা বা জাড্যতা কে আমরা দুভাগে ভাগ করলাম বললাম। একটা হয় স্থিতিজাড্য আর এটা হয় গতি। কাকে বলে এই ফর্মুলাটা পড়লেই একদম ক্লিয়ার। একটা করে অ্যাবসেন্ট করবে, একটাকে প্রেজেন্ট রাখবে, পড়লেই হবে। তাহলে একটু ছোট্ট ছোট্ট করে লিখে নিই একবারে। স্থিতিজাড্য কাকে বলে? যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু তার স্থিরাবস্থা বজায় রাখতে চায়। মানে যে অলস, সে চায় আমি সারাদিন ঘুমিয়ে থাকবো, বুঝতে পারছো? সেটা তার নিজস্ব প্রপার্টি। স্থিরাবস্থা বজায় রাখতে চায়, তাকে স্থিতিজাড্য বলে। আচ্ছা, কিছু উদাহরণ লিখে রাখো, এক্সাম্পল। কী কী উদাহরণ হবে? প্রচুর উদাহরণ হবে। তুমি ভাবো রাস্তার ধারে একটা বড় একটা পাথর পড়ে আছে। সে পাথরকে যতক্ষণ না বাইর থেকে বল দিয়ে না ঠেলা হয় বা তুলে নিয়ে যাওয়া হয়, সে সব সময় কিন্তু ওই রাস্তার ধারেই পড়ে থাকবে, ঠিক তো? এখানেই পড়ে থাকবে সারা জীবন। তাহলে এটা বলতে পারো যে এই অবস্থাটা ওই পাথরের নিজস্ব স্থিতিজাড্য ধর্ম, ঠিক আছে? যে ওকে যতক্ষণ না বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, ও কোনো চেঞ্জ হওয়ার লক্ষণ নেই। একদম সিমিলার টাইপ ডেফিনেশন তোমরা নিজেরাই করে ফেলতে পারবে গতিজাড্যের ক্ষেত্রে, ঠিক আছে? একদম সিমিলার। সেখানে কী হবে? শুধু বলবে যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল তার গতিকে সরল রেখা বরাবর এবং সমবেগে সরল রেখা বরাবর গতিশীল রাখতে চায়, হ্যাঁ, তাকে বলা হয় গতিজাড্য। একদম সিমিলার। আচ্ছা,
দেখো আমি বলছিলাম যে প্রথম গতিসূত্র থেকে দুটো বিষয় জানা যায়, একটা হচ্ছে বস্তুর জাড্যতা, সেটা আমরা ডিসকাস করলাম। এবার আমরা শিখব তাহলে বলের সংজ্ঞা। এবার আমরা শিখব বলের সংজ্ঞা, একদম ইজি, এগুলো মুখস্থ করার কোনো জায়গা নেই, একটু বুঝো নিজেই করতে পারবে। তাহলে কি বলবে তুমি, যে বাইর থেকে যা প্রযুক্ত করলে একটা স্থির বস্তু বা গতিশীল বস্তুর সামগ্রিক অবস্থার পরিবর্তন হয়। অবস্থা মানে তার স্থিতি থেকে গতিতে যাবে বা গতি থেকে স্থির হবে, বা হওয়ার চেষ্টাও তো করতে পারে। তুমি ভাবো না, তুমি এই দেওয়ালটাকে সারাদিন বল দিচ্ছ, কিন্তু দেওয়াল সরেনি, তাহলে তুমি কি বল দাওনি হতে দিচ্ছ? তাহলে কি ডেফিনেশন এরকম বলবে যে পরিবর্তন করতে পারে বা পরিবর্তন করার চেষ্টা করে, ঠিক আছে, তাকে আমরা বলবো বল। তাহলে একটু লিখে নাও, লিখো যে বাইর থেকে যা প্রযুক্ত করে বা প্রয়োগ করে বলতে পারো, প্রয়োগ করে বস্তুর স্থিরাবস্থা বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা, ঠিক আছে, সমবেগে সরল রেখা বরাবর গতিশীল অবস্থার পরিবর্তন করা হবে, পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, সেটাও তো হতে পারে। পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে, তাকেই বল বলে। বল মানে ফোর্স। আচ্ছা, তাহলে বলো তো বল একটা ভেক্টর রাশি না স্কেলার রাশি? তোমরা ভেক্টর কিন্তু পড়ে আসছো। বল কি রাশি? ডেফিনেটলি বল একটা ভেক্টর রাশি। মান তো আছেই, একদম পার্টিকুলার একটা দিকও আছে, যে এই দিক বরাবর আমাকে বল দিতে হচ্ছে। এইবার আমরা একটু অন্যরকম স্টাডিতে যাব। অন্যরকম বলতে এটা নতুন বিষয়, সেটা কি, আমরা এই যে নিউটনস ল পড়ছি বা পরে আরও ডিটেলে পড়ব, নিউটনস ল কখন কখন ভ্যালিড হয়, কখন কখন ভ্যালিড হয় না, ঠিক আছে, সবসময় ভ্যালিড হয় না। তোমার ওটা নির্ভর করে, যেমন আমরা সেই একমাত্রিক গতিতে পড়ছিলাম, সেখানে ছিল সেই নির্দেশতন্ত্র ছিল, মনে আছে? যদি নির্দেশতন্ত্রের ত্বরণ থাকে, নির্দেশতন্ত্র ধরো একটা যেখানে একটা ত্বরণ নিয়ে একটা অ্যাসিলারেশন নিয়ে এগিয়ে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু নিউটনস ল ভ্যালিড নয়। কখন ভ্যালিড? যদি হয় স্থির থাকতে পারে বা সমবেগে গতিশীল থাকতে পারে, যার ত্বরণটা শূন্য হবে, ঠিক আছে, এটাই। ওটা একটু ছোট্ট করে নাও, এবং এখান থেকে ধারণা আসবে, সে অলিক বলে ধারণা আসবে, সিউডো ফোর্স। সিউডো ফোর্স তাকে বলা হয় অলিক বল। অলিক মানে হচ্ছে অবাস্তব, বুঝতে পারছো? একটা বল সে আবার অবাস্তব, এরকম হয় নাকি? এ অলিক বল ধারণা কীরকম জানো তো ব্যাপারটা? যেমন মানুষ আছে আর অনেকে ভাবে ভূত আছে, তেমনি অলিক বলটা আছে ভূতের মতো, অর্থাৎ এর প্রেজেন্ট আর কি, যে এই যে উপস্থিত আছে সেটা তুমি ডাইরেক্ট বুঝতে পারবে না, কিন্তু ইনডাইরেক্টলিভাবে এর ধারণাটা পাওয়া যায়। সেটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, তাহলে ওই ব্যাপারটা বলি যে কখন নিউটনস ল ভ্যালিড হয় আর কখন ভ্যালিড হয় না। আচ্ছা, অবজারভার মানে তুমি বলতে পারো নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রের যদি ভি মানে বেগটা যদি সমবেগ হয় বা যদি স্থির হয়, হয় সমবেগ হবে কনস্ট্যান্ট ভ্যালু, বা বেগ শূন্য হতে পারে, তাহলে তখন কী হবে? ত্বরণ হবে শূন্য, ঠিক তো? বেগ শূন্য বা বেগ যদি সমবেগ হয়, বেগের যদি পরিবর্তন না হয়, ত্বরণ শূন্য, তখনই একমাত্র নিউটনের গতিসূত্র প্রযোজ্য। নিউটনের গতিসূত্র প্রযোজ্য, বুঝলে? এবং এই যে ফ্রেমটা, অর্থাৎ
যে ফ্রেমের ত্বরণ শূন্য সেই ফ্রেমটাকে বলা হয় ইনার্সিয়াল ফ্রেম। দুরকম ফ্রেম হয়, একটা হয় ইনার্সিয়াল, একটা হয় নন ইনার্সিয়াল। তাকে বাংলায় করলে আছে একটা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র, একটা হচ্ছে অজড়ত্বীয়। তাহলে এইটা অবশ্যই হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র কেন এটা করালাম, তোমাকে পরীক্ষার সময় শর্ট প্রশ্ন দিতে পারে। বলল যে নিউটনের গতিসূত্রগুলো কোন নির্দেশতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য, তুমি সিম্পলি বলে দেবে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে। আচ্ছা, যদি এমনটা হয় যে যার বেগটা হচ্ছে পরিবর্তনশীল, বেগ পরিবর্তন হচ্ছে মানে কি ত্বরণ অবশ্যই আছে, মানে শূন্য নয়, ঠিক তো? তাহলে তার ক্ষেত্রে এটা হবে, এক্ষেত্রে নিউটনের গতিসূত্র কিন্তু প্রযোজ্য নয়, একদম নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। এবং এই ফ্রেমটা হচ্ছে অজড়ত্বীয় ফ্রেম, নন ইনার্সিয়াল ফ্রেম, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে বুঝলে, শুধুমাত্র এমন একটা নির্দেশতন্ত্র যার ত্বরণ নেই, সমবেগে বা তার বেগ শূন্য, তার ক্ষেত্রে একমাত্র নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য, আদারওয়াইজ নয়। তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসবে যে তাহলে যেখানে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয় সেখানে তাহলে কি হবে? সেখানে তুমি কি ক্যালকুলেশন করবে না আর ছেড়ে দিবে সব? এমন তো নয়। ওখান থেকে ধারণা আছে অলিক বল, অবাস্তব বল, ঠিক আছে? অলিক বল, অলিক বল কি বলছে যে যদি আমার নির্দেশতন্ত্রে একটা ত্বরণ থাকে, ধরলাম আমি A0 হচ্ছে নির্দেশতন্ত্রের ত্বরণ, নির্দেশতন্ত্রের ত্বরণ, তাহলে অলিক বলটা এরকম হয় F সমান, মানে F অফ 0 বলতে পারো, যেহেতু অলিক বলছে তো, M ইন্টু A0। যেমন বলের ধারণা ছিল সেখান থেকে আসছে, শুধু A0টা হচ্ছে ওই নির্দেশতন্ত্রের ত্বরণ, মানে তুমি নিউটনের গতিসূত্রে যা কিছু পাবে তার সঙ্গে এক্সট্রা শুধু এই ফ্যাক্টরটা এটা যোগ করে দিলেই তাহলে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বুঝতে পারছো? এটাই ব্যাপার, ব্যাস এতটাই ছিল। আচ্ছা, ওর পরে যাবো আমি দ্বিতীয় গতিসূত্র পড়ার আগে সেখানে সেই গতি মানে ভরবেগের একটা ধারণা আসছে, ঠিক তো? তার আগে ভরবেগটা কী জিনিস আগে একটু জেনে নিই, তারপর সেকেন্ডে যাব। ভরবেগ কি বলবে তুমি? ভরবেগ, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকেই বলা হয় ভরবেগ, তাকেই ভরবেগ বলে। বা তুমি সহজে কি বলতে পারো, একটা বস্তুর ভর আর বেগকে গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে ভরবেগ। টোটাল লিখে ভর ও বেগের গুণফলকেই ওটাই লিখব, ভর ও বেগের গুণফলকেই বস্তুর ভরবেগ বলে। বস্তুর ভরবেগ বলে। আচ্ছা, তাহলে বলো ভরবেগে তাহলে ব্যাপারটা কী এলো বলো তো? ভরবেগকে আমি যদি পি দ্বারা লিখি, হ্যাঁ, তাহলে পি সমান কত আসবে? ভর ইন্টু বেগ, এম ইন্টু ভি। আচ্ছা, বেগ তো ভেক্টর রাশি, এমটা হচ্ছে স্কেলার রাশি, তাহলে স্কেলারের সঙ্গে ভেক্টর গুণ করলে আলটিমেট কিন্তু ভেক্টর থাকে, তাহলে অবশ্যই ভরবেগটাও ভেক্টর রাশি আসবে। ওটা লিখে নাও যে তাহলে ভরবেগ হচ্ছে, স্টার দিয়ে দিয়ে লিখে নাও আর কি, ভরবেগটা হচ্ছে অবশ্যই ভেক্টর রাশি হবে। আচ্ছা, এর একক কী হবে? এর একক তুমি দেখো, এমকে আমরা যদি এসআই ধরি, এমটা হয় কেজিতে আর ভিটা হয় মিটার পার সেকেন্ড, তাহলে তুমি সিম্পলি দুটোকে এককটাকে গুণ করে দাও। হ্যাঁ, প্রথমটা কেজি থাকলো, পরেরটা মিটার পার সেকেন্ড, তাহলে আসবে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড এসআই এর ক্ষেত্রে।
এটা এসআই সিস্টেম। আচ্ছা সিজিএস সিস্টেমে কি আসবে? গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড, একদম এগুলো প্রাথমিক জিনিস। আচ্ছা মাত্রা বের করো, তাহলে একক যখন বের করছো মাত্রাও বের করে ফেলো। দেখো একদম সহজে তুমি বের করতে পারো। ভর মানে এম বুঝায় মাস, বড় হাতের এম গেল। আচ্ছা বেগ, বেগ মানে কি? ভি সমান হয় এস বাই টি, ঠিক তো? এস মানে হচ্ছে দূরত্ব বুঝায়, লেন্থ, তাহলে এল বুঝলো, আর নিচে টি আছে, তার মানে উপরে উঠলে -1 হয়ে যাবে, টি -1, তাহলে মাত্রা কি হলো? এম এল টি -1, বুঝলে? আচ্ছা এই ভরবেগের পরিবর্তনটা ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি এখান থেকে ছোটোখাটো দু একটা প্রবলেম এরকম থাকতে পারে আর কি। ধরো একটা রাস্তাতে দুরকম বস্তু আছে, ঠিক আছে? একটা বস্তুর ভর m1, সে যাচ্ছে এখন v1 বেগ নিয়ে, ঠিক আছে? আবার অন্য একটা বস্তু তার ভর ধরো m2, সে যাচ্ছে v2 বেগ নিয়ে। তাহলে এর ভরবেগ মানে কি? m1 v1, আর ওর ভরবেগ মানে m2 v2। তাহলে যদি বলা হয় যে ওই দুটো বস্তুর মধ্যে ভরবেগের পরিবর্তন কত, তাহলে এইটা গুণ করে যা হবে বিয়োগ এইটা, একদম প্রাথমিক, এগুলো কিছু বলার নেই। আচ্ছা চলো তাহলে এবারে সেকেন্ড লতে যাই, যেখানে ভরবেগটা কাজে লাগবে। করবো আমরা দ্বিতীয় গতিসূত্রের আলোচনা। দ্বিতীয় গতিসূত্রের আলোচনা। প্রথম গতিসূত্রটা কি বোঝা গেছে? এখান থেকে আরেকটা বিষয় আমরা শিখব যে প্রথম গতিসূত্র থেকে শুরু করে আমরা কি করে দ্বিতীয় গতিসূত্র প্রমাণ করতে পারবো। হ্যাঁ, এগুলো নতুন নতুন জিনিস, বা দ্বিতীয় থেকে কী করে তৃতীয়টা প্রমাণ হবে, সেগুলো সব শিখতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা সেকেন্ড লটা কি বলছিল বলো তো? বলছিল যে ভরবেগ পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে ওই ব্যাপারটা আমি একটু সিম্বল আকারে লিখতে চাই। ধরো ভরবেগ পরিবর্তনের হার বলছে, তার ভরবেগ পরিবর্তন মানে কি? ডিপি বলতে পারি আমি। পিটা ছিল ভরবেগ, আর পরিবর্তন মানে কি? ডিপি। পরিবর্তনের হার বলছে, তার মানে সময়ের সঙ্গে ডিভাইড করতে হবে। ডিপি বাই ডিটি, এটা হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার। ওটা কার সঙ্গে সমানুপাতিক হবে বলছে? প্রযুক্ত বলের সঙ্গে, এফ এর সঙ্গে। লিখে রাখো এটা, যেখান থেকে আমি কি পাই তার ধারণা বলছিলাম, যেখান থেকে আমি বলের রাশিমালা পাই সেকেন্ড ল থেকে। এখানে পাবো বলের রাশিমালা। এই ব্যাপারগুলো ভুলবেনি যে তিনটা ল কে কোনটাকে বোঝায়। প্রথমটা বোঝায় বলের সংজ্ঞা, 2 নম্বরটা বোঝায় বলের সমীকরণ, আর 3 নম্বরটা বোঝায় বলের এফেক্ট, প্রভাব কী হবে। আচ্ছা তোমরা সেই ডেরিভেটিভ করা শিখছিলে, এখানেও আমরা ডেরিভেটিভ করব। আচ্ছা দেখো আমি এটা অ্যাকচুয়ালি এইভাবে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কি ছিল? ডিপি বাই ডিটি ছিল তো। আমি করব যে এফ ইজ প্রপোর্শনাল টু ডিপি বাই ডিটি, অর্থাৎ প্রযুক্ত বল ভরবেগ পরিবর্তন হারের সঙ্গে সমানুপাতিক। কোনো ব্যাপার নেই, দিক থাকলে কিন্তু তাতে কি। আচ্ছা সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক আনতে হয়, আসবে তাহলে এফ সমান যে একটা ধ্রুবক কে ইন্টু ডিপি বাই ডিটি আসবে তো। আবার দেখো আমরা পি সমান এখনই কী দেখলাম, কি হয়? এমভি, ঠিক তো? তাহলে পির জায়গাতে ওই এমভি বসাবো। দেখো কে থাকলো বাইরে কনস্ট্যান্ট, ডিডিটি এমনি পড়ে থাকলো, পির জায়গাতে বসাবো এমভি। এবার যেমন আমার সে ডেরিভেটিভ করার নিয়ম ছিল, এই এম তো ধ্রুবক, ভর তো আর চেঞ্জ হবে নি, ওকে বাইরে বের করে দাও। তাহলে এম ইন্টু কে, ভিতরে থাকবে ডিভি বাই ডিটি। আবার দেখো ডিভি বাই ডিটি মানে আমরা কি জানি? বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। তার মানে ওটার সমান আমি লিখতে পারি এরকম, কে ইন্টু এম ইন্টু এ। তাহলে এফ সমান নিলাম আমার কে ইন্টু এম ইন্টু এ। এবার ফর এ পার্টিকুলার কেস আমি যদি কেটাকে এবার 1 ধরে নিই, ধ্রুবক তো যে কোনো, ঠিক আছে? আমি সাপোজ ধরলাম যে টেক কে ইকুয়ালস টু 1, তাহলে এফ সমান কী পেলাম আমি? এম এ। দেখো ওটাই আমি বলছিলাম যে সেকেন্ড লকে একটু ভেঙে নিলে আলটিমেট এই ফর্মুলাটাই আসে, এফ সমান এম এ। এর উপর বহু আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও শিখব পরপর।
দেখো এখানে যে আমি কেটাকে 1 ধরে নিয়েছি, এটা কেন হয়েছে জানো? কেন কে 1 হলো? একক বলের সংজ্ঞা অনুযায়ী হয় অ্যাকচুয়ালি। একক বলের সংজ্ঞা কী বলা ছিল? যে যদি m সমান 1 হয় বস্তুর ভর, যদি ত্বরণটাও ইউনিট হয়, একক হয়, তাহলে অবশ্যই বলটাও একক হবে। তাহলে সবগুলো যদি এক এক করে হয়ে যায় এই ফর্মুলা অনুযায়ী, তাহলে কেটাও তো 1 হয়ে যাবে। ঠিক আছে, অতএব এখান থেকে কে সমান 1 আছে, ওটা আমি ডাইরেক্ট ধরে নিয়েছিলাম। এটাই তাহলে লিখে রাখতে পারো যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এই এফ সমান এম এটা। তাহলে কী হলো বলো তো? বল সমান ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, এখান থেকে বলের আমি এককগুলো বের করতে পারি, একক, মাত্রা, সব কিছু। ঠিক আছে, বলের একক আমরা জানি। বলের ক্ষেত্রে হ্যাঁ একক হয় নিউটন এসআই, আর সিজিএস হলে ডাইন। আচ্ছা, মাত্রা একবার সিম্পল, এম মানে বড় হাতের এম। আর ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে এ সমান হয়, হ্যাঁ, ত্বরণের একক কী হয় বলে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার হল এল এ, আর নিচে t-2 হবে, তাহলে নিচে স্কোয়ার আছে ml t-2 মাত্রা। তাহলে তোমাকে বললো যে বলের এসআই এককের সংজ্ঞা দাও। 1 নিউটন বলতে কি বোঝো? 1 নিউটন বল বলতে কি বোঝো? নিজে করো তাহলে। 1 নিউটন বলে দিচ্ছে মানে এসআই বলে দিছে, তাহলে তোমাকে ভরটাও বলতে হবে কেজিতে, আর ত্বরণটা বলতে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। ঠিক আছে, লিখো তাহলে যে 1 কেজি ভরের বস্তুর ওপর বা 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে হলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় 1 নিউটন বল। তাকেই 1 নিউটন বল বলে। তাহলে তুমি করো এবারে যে 1 ডাইন বল কাকে বলবে? তাহলে নিজে করো। কেজির জায়গায় গ্রাম বসবে, আর মিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় সেমি পার সেকেন্ড স্কোয়ার আসবে। একদম করো। এইবার আমরা জাস্ট বলবো যে 1 নিউটনের সঙ্গে 1 ডাইনের কি সম্পর্ক, রিলেশন। দেখো এগুলো সম্পর্ক বের করার নিয়ম কীরকম, একবারে সহজভাবে করা যায়। আমরা 1 নিউটনকে কি লিখতে পারি? 1 নিউটন মানে কি? ওটা 1 কেজি আর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তাহলে এরকম লিখতে পারি আমি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম পারি। এবার তোমার কাজ হবে কি, তুমি কেজিকে গ্রামে কনভার্ট করো আর মিটারকে সেমিতে। কেজিকে গ্রামে করলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে। 1 কেজি সমান হয় 1000 গ্রাম, ইন্টু 1 মিটার সমান সেমি করলে 100 আছে, 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ারে তো চেঞ্জ হবে না, একই আছে। তাহলে শূন্যগুলোকে দেখো, 100 করলে 5টা শূন্য আছে, 3, 4, 5, এত গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে লেখার নিয়ম এরকম আর কি, যদি তুমি 10 টু দি পাওয়ার তুলতে চাও, যতগুলো শূন্য আছে পিছাও এক এক করে, এখানে আছে দশমিক, এখন 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার 5 কত গ্রাম। আচ্ছা দেখো, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে ওটাই ছিল ডাইন। তাহলে সম্পর্কে কী এলো আমার? 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এইবার আমরা একটা কাজ করব কি, আমরা প্রথমটা শিখলাম, দ্বিতীয়টাও শিখলাম গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রমাণ করার চেষ্টা করব। অর্থাৎ দ্বিতীয় গতিসূত্র মানে কি পেয়েছিলাম? এফ সমান এম একটা ফর্মুলা পেয়েছিলাম। ওখান থেকে আমাকে ধারণা পেতে হবে ফার্স্ট লটা কী ছিল, যে স্থির বস্তুর ওপর বা গতিশীল বস্তুর ওপর বাড়ি থেকে বল প্রযুক্ত না হলে তারা যে যার নিজের অবস্থায় থাকবে। তাহলে সেই কন্ডিশনে যাই কিনা আমি দেখি আগে। ঠিক আছে, দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রমাণ।
আচ্ছা তাহলে লিখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কি জানি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে জানতাম এফ সমান হয় মাস ইন্টু অ্যাসিলারেশন, এফ সমান এম এ। আচ্ছা আবার আমরা ত্বরণ সমান কি জানি বলতো? ত্বরণ এ সমান কি জানতাম? বেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ আমি বলতে পারি বেগের পরিবর্তন মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। ঠিক আছে, তাহলে এই এর মানটা আমি এইখানে এর জায়গায় বসাবো। তাহলে এফ সমান কত আসবে? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি আসবে। আচ্ছা এবার তুমি ফার্স্ট লর যে কন্ডিশন ছিল সেখানে যাও, এটাকে একটা বাক্স বানিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। ফার্স্ট লর কন্ডিশনে কি বলেছিল? বাইর থেকে বল প্রযুক্ত না হলে, তার মানে এফ সমান 0। তাহলে লিখো যে এখন তাহলে বাইর থেকে বল প্রযুক্ত না হলে, বাইর থেকে বল প্রযুক্ত না হলে তাহলে বল সমান হবে 0, বল সমান 0। তার মানে এই ওভারঅল এই পুরোটা সমান 0। এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, ওই পুরোটা সমান হবে 0। তাহলে দেখো টি তো ওদিকে কোনাখানি গুণ হয়ে ভেঙে হয়ে যাবে, থাকবে তাহলে এইটা এম ইন্টু ভি মাইনাস ইউ সমান 0। তার মানে একটা কন্ডিশন থাকবে এখানে, তাহলে দুটো অ্যান্সার আসতে পারে, হয় এম সমান 0 হলে তাহলেও ঠিক, না হলে এইটার বিয়োগফলটা 0 হতে হবে, ভি মাইনাস ইউটা 0 হতে হবে। ঠিক, এখন বস্তুর যদি ভর যদি 0 হয়ে যায় তাহলে বস্তুর অস্তিত্ব নেই, তাহলে ওটা হবে না। ঠিক আছে, একটা কথা পরিষ্কার এখান থেকে বোঝা গেল যে এমটা কখনোই 0 হবে না, আনইকুয়ালস টু 0। তাহলে অবশ্যই ভি মাইনাস ইউটা 0 হবে। তাহলে কী পাবো এখান থেকে? ভি সমান ইউ। এটা দেখো ফার্স্ট লর কন্ডিশন ছিল, বল প্রযুক্ত না হলে তার অন্তিম বেগও যা থাকবে প্রাথমিক বেগও তা থাকবে, অর্থাৎ বল মানে সমবেগে গতিশীল থাকবে। বুঝতে পারছো? আচ্ছা এগুলো মাথায় ভেক্টর চিহ্ন দিয়ে দাও। হ্যাঁ, বেগ দো ভেক্টর রাশি, ওগুলো সব ভেক্টর চিহ্ন দাও যতগুলো ছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা সেই দুটো কন্ডিশনে যাব। ফার্স্টে বলবো যদি যখন ভি সমান 0, ভি যদি 0 হয় তাহলে ইউ তো 0 হবে, তখন ইউ সমান 0। এটা হচ্ছে ফার্স্ট লর সেই যে কন্ডিশনটা ছিল যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। দেখো প্রাথমিক অবস্থায় স্থির ছিল, অন্তিম অবস্থাতেও স্থির, তার মানে বল প্রযুক্ত না হলে এই কন্ডিশনটা হচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই ফার্স্ট লকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে এত হবে। 2 নম্বর কন্ডিশন, যদি ভি 0 না হয়, ভির যদি কোনো ভ্যালু থাকে, এখানে ডাইরেক্ট দেখা যাচ্ছে তো ভি সমান ইউ, এবং যদি ওগুলো 0 না হয় তার মানে কি? একটা গতিশীল বস্তু সে চিরকাল গতিশীল এবং সমবেগে গতিশীল। ব্যাস, দুটো কন্ডিশন পাওয়া গেল। আগেরটাতে লিখবে তুমি যে বাইর থেকে বল প্রযুক্ত না হলে, বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির, স্থির বস্তু চিরকালই স্থির। আর দ্বিতীয় কন্ডিশন থেকে যেটা বুঝতে পারলে তুমি যে বাইর থেকে বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল। এটাই হচ্ছে তাহলে কি নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র। বুঝলে? তাহলে আমি সেকেন্ড থেকে শুরু করে ফার্স্ট পর্যন্ত আসতে পারলাম।
থিওরিটিক্যাল আজকে এতটাই থাক, বাকি আমরা এক্ষুনি অনেকগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখবো। এবং এই যে লগুলো, যেমন একটা দেখলাম এফ সমান এম এ, বা এর আগে যেটা ছিল সেই ডিপি বাই ডিটি সমান এফ, ওই ধরনের ফর্মুলাগুলো লাগিয়ে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শিখবো। এবার একটা প্রবলেম আমরা করব, প্রথম দিকে খুব সহজ সহজ কিছু করবো, তারপর আস্তে আস্তে করে ব্যাপারগুলো একটু কঠিন কঠিন ম্যাথের দিকে আমরা যাব। আচ্ছা, এই অঙ্কটা বলছে যে একটা 5 কেজি ভরের বস্তু আছে, 5 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। তোমাকে প্রশ্ন বলছে যদি আমি এই বস্তুটাকে 20 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে যদি থামাতে চাই, গতিশীল, যদি বস্তুটিকে 20 সেকেন্ড সময়ে থামাতে হয় তবে কত বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কত বল প্রয়োগ করতে হবে। বস্তুর ভর দেওয়া আছে, প্রাথমিক বেগ বলা আছে, মানে ইউ বলা আছে এটা, আর সময়টা বলে দিচ্ছে 20 সেকেন্ড। তোমাকে বের করতে হবে এফ, ফোর্স। আগে তোমার প্রাথমিক কাজ হবে কি কি ডাটা আছে লিখে নাও। এম দেওয়া আছে 5 কেজি, সমস্যা নেই। এটা ইউ দেওয়া আছে, ইউ আছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টি দেওয়া আছে 20 সেকেন্ড। একটা ব্যাপার দেখো, থামাতে বলছে, তাহলে অন্তিম বেগ কত হবে? 0 হবে। একটা বস্তু গতিশীল ছিল, তুমি এই দিক বরাবর গতিশীল ছিল, তুমি এই দিক দিয়ে তাকে একটা বল দেওয়ার ফলে কিছু থেমে গেছে, তাহলে অন্তিম বেগ কী হবে? ভি সমান 0 হবে। তাহলে তুমি ত্বরণ বের করো আগে। আমরা ত্বরণ এ সমান কি জানতাম? বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন। তাহলে বেগ এখানে কত আছে? 10 কমে 0 হয়ে যাবে, ডিভাইডেড বাই সময় কত লাগছে? 20 সেকেন্ড। তাহলে কত আসবে? এটা হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। এবার তুমি তো সেকেন্ড লর সূত্র জানো, এফ সমান কী হয়? এম এ। তো মাস বসাও, 5 কেজি আছে, দাঁড়াও 5 কেজি আছে, সমস্যা নেই। 5 ইন্টু এর মান হাফ, তাহলে উত্তর কত হবে? 2.5 কত নিউটন আসবে। এটা একদম প্রাথমিক জাস্ট কনসেপ্ট লাগিয়ে একটা অ্যাপ্লিকেশন ছিল। আর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বলছে যে 100 ডাইন বল 5 সেকেন্ড ধরে কোনো একটি 25 গ্রাম বস্তুর ওপর প্রয়োগ করা হচ্ছে। 25 গ্রাম বস্তুর ওপর প্রয়োগ করা হচ্ছে। একটা কথা মনে রাখবে, এই নিউটনের গতিসূত্র পড়ার সময় আমরা যেগুলো এনার্জির মানে শক্তি যেগুলো অপচয় করার যে রাস্তাগুলো, যেমন ঘর্ষণ হয়, হিট রেডিয়েশন হয়, ওগুলোকে অ্যাভয়েড করছি আপাতত। ওগুলো পরের চ্যাপ্টারে যখন শিখবো তখন এই ক্যালকুলেশনগুলোই হবে, তার সঙ্গে একটা এক্সট্রা একটা ল্যাজুর যোগ হয়ে যাবে, যেগুলো হচ্ছে লস ফ্যাক্টর বলে। লস, ঘর্ষণ মানে লস, তুমি যেতে চাচ্ছ এইদিকে, তোমাকে বাধা দিবে, যেতে দিবে না। তাহলে বস্তুটিতে কত বেগ উৎপন্ন হবে? বস্তুতে কত বেগ উৎপন্ন হবে দেখি, নিজের চেষ্টা করো একবার। আচ্ছা, তাহলে কী কী ডাটা দেওয়া ছিল? এফ বলা ছিল 100 ডাইন, সময় ছিল 5 সেকেন্ড, এম ছিল 25 গ্রাম, এই তো। আচ্ছা, আমরা সূত্র জানতাম এফ সমান এম এ, তাহলে এখান থেকে এ সমান আসবে কি? এফ বাই এম। এফ দেওয়া আছে 100, এম দেওয়া আছে 25, তাহলে কত আসবে? 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক তো? সিজিএস আছে সব সিস্টেম। আচ্ছা, আবার আমরা সেই একমাত্রিক গতিতে জানতাম ভি সমান হয় ইউ প্লাস এটি। এখানে প্রথম অবস্থাতে যখন বল প্রয়োগ হয়নি তখন বস্তু স্থির ছিল, প্রাথমিক বেগ তাহলে 0, তাহলে ইউ হবে 0, এটা বেরিয়েছে আমার 4, সময় আছে 5 সেকেন্ড, তাহলে 5 4 20,
কত সেমি পার সেকেন্ড বেগ হবে। আচ্ছা, এবার একটা প্রবলেম বলছি এরকম, যেটা 10 গ্রাম ভরের বস্তুর ওপর একটা বল প্রযুক্ত হচ্ছে। সে বলটা দেওয়া আছে এরকম 10I20J এত ডাইন, বল 3 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো। বুঝতে পারছো? এখন বলটাকে কিন্তু সে ভেক্টর আকারে দিচ্ছে আইজে করে, কোনো ব্যাপার নয়, সেই সেম একই ক্যালকুলেশন আসবে। প্রশ্ন বলছে যেটা 3 সেকেন্ড পর বস্তুটার অবস্থান কোথায় হবে? 3 সেকেন্ড পর বস্তুটির অবস্থান ও গতিবেগ নির্ণয় করো। এবং বলে দিয়েছে যে প্রাথমিক অবস্থায় ওটা স্থির অবস্থায় ছিল, ঠিক আছে, মানে ইউর মানটা 0, এটা বলে দেওয়া আছে। আগে কী কী ডাটাগুলো আছে লিখে নাও। এম আছে 10 গ্রাম, এফটা আছে 10I+20J, সময় আছে 3 সেকেন্ড। এইভাবে প্রাথমিক বেগটাও বলে দিয়েছে, ইউর মান 0। দেখো একদম সহজ ব্যাপারটা হবে। আমরা আগে আমাকে কী বলছে, এই যে বস্তুটির অবস্থান মানে তাহলে কতটা দূরে সরছে সেটা বের করতে হবে আমাকে। সরণ, আমরা সরণের সূত্র জানতাম, সেই S = UT + ½ t², সেটা লাগাও। S সমান ছিল আমার UT + ½ AT²। আচ্ছা, এখানে দেখো আমাকে যদি সরণ বের করতে তাহলে আগে আমাকে ত্বরণ বের করতে হবে। তাহলে আগে ত্বরণটা বের করলে ওইদিকে F সমান ছিল MA, তাহলে A সমান হবে F/m। এফটা বেরিয়েছে আছে আমার 10I20J বা M হচ্ছে 10, তাহলে আসবে কত I+2J, ঠিক তো? এবার সিম্পলি দেখো ইউর মান তো 0, প্রাথমিক বেগ 0, তাহলে এই টার্মটা ভ্যানিস, প্লাস হাফ ইন্টু এ মানে ওইটা I+2J ইন্টু t², টির মান ছিল 3, তার স্কোয়ার করলে 9 বা 3² এভাবে। তাহলে আসবে এটা যেটা 9/2 ইন্টু I+2J। বুঝতে পারছো? এটা বেরালো ওই বস্তুটির অবস্থান, বুঝলে? আচ্ছা, তাহলে বেগ বের করো। এটা বেরালো অবস্থান। বেগ বের করার জন্য সেই আবার সেই প্রথম সূত্রটা, V = U + AT। প্রাথমিক বেগ 0 ছিল, U 0, এর মান আছে আমার I+2J, টির মান আছে 3, তাহলে আসবে 3 ইন্টু I+2J। বুঝতে পারলে? আচ্ছা, এককটা লিখে দাও, যেহেতু এগুলো সব সিজি সিস্টেমে ছিল। এইটা এত ডাইন ছিল তো, তাহলে এটা আসবে সেমিতে, আর বেগ আছে মানে সেমি পার সেকেন্ড, ঠিক আছে? প্রশ্নটা বলছে এরকম যে মোটর চালিত একটি বেল্ট 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। তুমি ব্যাপারটা ভাবতে পারো, সেই ধান ভাড়ানোর কল জানো তো, তাইতে যে বেল্ট লাগানো থাকে মোটরের সঙ্গে, হ্যাঁ, সেই বেল্ট ভাবো তুমি। সেই বেল্টটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতিছে। এবার আমি কি করবো, ওর উপর যদি 5 কেজি প্রতি সেকেন্ড ওর উপর বালি ফেলাবো, তাহলে লোড পড়লে কি আস্তে আস্তে স্পিড কমবে। যদি 5 কেজি বালি প্রতি সেকেন্ডে বেল্টের ওপর পড়ে, প্রশ্ন বলছে মোটরটির
অতিরিক্ত কত ক্ষমতা প্রদান করে। এখানে কিন্তু ডাইরেক্ট F সমান ma লাগালে তুমি পাবেই নি। কেন বলো তো? ত্বরণও বলা নেই আর বলও বলা নেই, শুধু ভর বলা আছে। একে করতে হবে তোমাকে সেই নিয়মটা লাগিয়ে। আচ্ছা, আমরা ভরবেগ সমান কি জানতাম? যে পি সমান হতো m ইন্টু ভি, মনে আছে? দেখো এইটা কিন্তু দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে না ভরবেগটা দেওয়া আছে। তাহলে ভরবেগের পরিবর্তন করতে হবে আমাকে, প্রতি সেকেন্ডে বলছে ওটা। ঠিক আছে, কাজ করো তাহলে। এটা পি আছে, তাহলে এফ সমান আমরা সূত্র জানতাম ডিপি বাই ডিটি ছিল, সে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সেখান থেকে। তাহলে মান বসালে এখানে কি আসবে? ডিডিটি অফ পির জায়গায় মান বসাবে এমভি, এটা। আচ্ছা, একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু এমটা ধ্রুবক নয়। কেন বলো তো? প্রতি সেকেন্ডে আবার 5 কেজি করে বালি পড়তেছে, মানে ক্রমশ ভর বাড়তেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে দুটাই ডেরিভেটিভ করতে হবে। একবার এমকে স্থির রেখে ভির উপর করবো, আর একবার ভিকে স্থির রেখে এমের উপর করবো। মানে এরকম আসবে, একবার হবে এমকে বাইরে বের করে দিয়ে ডিভি বাই ডিটি প্লাস, আরেকবার ভিকে বাইরে বের করে দিয়ে ডিএম বাই ডিটি। এই ব্যাপারটাকে বুঝতে পারছো? এগুলোকে বলা হয় পার্সিয়াল ডেরিভেটিভ। দুটার উপর যদি ডেরিভেটিভ হয়, একটাকে স্থির রেখে অন্যটার উপর করতে হয়, দ্বিতীয়বারে ওর উল্টাটা করতে হয়, এটা নিয়ম। আচ্ছা, তাহলে এখানে ডিভি বাই ডিটি বেগের পরিবর্তন হয়নি, কারণ সেটা সমবেগে ঘটছে বলা আছে পরিষ্কার, তাহলে ওটা হবে 0। তাহলে কে শুধু বেঁচে থাকবে? ভি ইন্টু ডিএম বাই ডিটি, ওটাই ছিল এ ফোর্স। দেখো ভি বলা আছে 5, আর প্রতি সেকেন্ডে বলছে 5 কেজি করে পড়তে, তাহলে এটার মান 5, এটা 5, এটাও 5, মান বসা এবার। বেগ বলা আছে 5 মিটার পার সেকেন্ড, আর এখানে বলা আছে 5 কেজি বালি প্রতি সেকেন্ডে পড়তেছে, তার মানে ডিএম বাই ডিটিটাই 5 ইন্টু 5 মানে 25 কত নিউটন। এটা কিন্তু বল বেরালো, এখনো ক্ষমতা বেরায়নি। যেহেতু ক্ষমতা আমাদের পড়ানোও হয়নি, সে কার্যক্ষমতা শক্তিতে আছে। একটু বলে দিই, তোমাদের ক্লাস 10এও ছিল হয়তো। আমরা ক্ষমতা কাকে বলতাম? কার্য করার হারকে ক্ষমতা বলে, ঠিক? তার মানে এই ব্যাপারটা ছিল, ক্ষমতাকে যদি পাওয়ার বলো, পাওয়ার ক্ষমতা সমান ছিল ওয়ার্ক ডান ডব্লিউ বাই টি, কৃতকার্য বাই সময়। আচ্ছা, কৃতকার্য আমরা কি জানি? বল ইন্টু সরণ, এফ ইন্টু এক্স, আর নিচে যেমন টি ছিল থাকলো। আবার দেখো এক্স বাই টি মানে কি? বেগ, ভি। তাহলে আসবে এফ ইন্টু বল ইন্টু বেগ করলে তুমি পাবে পাওয়ার, ক্ষমতা। তাহলে ওই অতিরিক্ত ক্ষমতা বলতে পারো, যে মোটর কর্তৃক অতিরিক্ত ক্ষমতা সমান আসবে তাহলে এফ ইন্টু ভি। এফটা বেরিয়েছে 25, আর ভি দেওয়া আছে 5, ওই যে ভি দেওয়া আছে 5, তাহলে 25 125 এত ওয়াট। ক্ষমতাটা এখন কী হয়? ওয়াটে হয়। বেশ, বুঝতে পারছো? যত রকম টাইপগুলো হয় আর কি আমি মোটামুটি করে দেওয়ার চেষ্টা করলাম। আরও কিছু টাইপ আছে অবশ্যই, সেটা পরবর্তীকালে যখন এই থার্ড লো পড়াবো, থার্ড লো বা ওই বলের ঘাত বল, সেগুলোর উপর বিশেষ করে আরও কিছু বিশেষ প্রবলেম আছে, সেগুলো পরের দিন শিখবো আমরা। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই আমাদের ইন্ট্রোডাকশান আজকে নিউটনের গতিসূত্রের উপর শেষ করলাম। আর তোমরা ব্যাপারটা যদি বুঝতে কোথাও সমস্যা থাকে আর কি, জাস্ট একবার রিমাইন্ড করে দেখে নিতে পারো। আর অবশ্যই ফিজিক্স পড়ার সময় অবশ্যই মাথা একবারে ঠান্ডা রাখো, হ্যাঁ, বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে।